This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি পাঁচ কথা। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। সিইওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। এসআইআর এর অগ্রগতি ও কাজের খতিয়ান দেখতে এই বৈঠক এবং এই বিষয়ে আরো তথ্য আমরা জানবো। এই বৈঠক সম্পর্কে আরো তথ্য জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী। জ্ঞানেশ কুমার, প্রত্যেকটি দেশে 12টি রাজ্যে যেখানে এই মুহূর্তে এসআইআর চলছে, প্রত্যেক কমিশনারের সঙ্গে সিইওর সঙ্গে বিকেল 5টার সময় এই বৈঠক রেখেছেন। মূলত হচ্ছে কাজের অগ্রগতি, যেখানে প্রায় 100% কাছাকাছি ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়ে গেছে। আর কোথায় কি সমস্যা রয়েছে বিশেষত জানার চেষ্টা করা হবে, যে কোন কোন রাজ্যে এই সমস্যা রয়েছে। একই সঙ্গে আজকে শীর্ষ আদালতের শুনানি ছিল, সেই শুনানিতে কমিশনকে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জানিয়েছে শীর্ষ আদালত। সে ব্যাপারে কোন রাজ্যের কি মতামত সেটাও জানতে চাওয়া হবে। একই সঙ্গে আগামীকাল সকালবেলা রাজ্যের 5 অবজারভার তারা আসছেন, সেই 5 অবজারভারদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন আগামীকাল বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, থাকবেন সিইও। সেখানে কার কি দায়িত্ব সেটা বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ রাজ্যে পা দিয়ে এসআইআর সম্পর্কে যাবতীয় বিষয়টি বোঝানোর জন্য আগামীকালের বৈঠক রেখেছে সিইও দপ্তর। ধন্যবাদ। এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ করেই নির্বাচনের দিন ঘোষণা করে দেওয়া হবে। আর কেউ কোর্টে যেতে যাতে না পারেন সেই কারণেই এই পরিকল্পনা। কোচবিহারে সভায় চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী। বিজেপি ও কমিশনকে একযোগে বিধলেন মমতা। আমাদেরও দিন পার্টি অফিসে, এটা দলের মিটিং বলে বলছি, তার কারণ প্রত্যেকটা কেস আমরা টেক আপ করবো। ড্রাফট লিস্ট দেখেও মনে রাখবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। কোর্টের ব্যাপারটা আমি কোর্টের ওপর ছেড়ে দিচ্ছি, কিন্তু মানুষের যাতে দুর্ভোগ না হয়, রাজনৈতিক লড়াইটা আমরা রাজনৈতিকভাবেই লড়াই করব। আজকে গোটা ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ছে, ভারতবর্ষের শিল্পায়ন বাড়ছে, ভারতবর্ষের এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ব স্তরে বিশ্ব পটলে বড় ভালো র্যাঙ্ক করছে। বাংলা কোথায়? বাংলাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না মাইক্রোস্কোপে। মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন যে জিডিপিতে কন্ট্রিবিউশন কত এখন ভারতবর্ষের জিডিপিতে? পশ্চিমবঙ্গের ব্যক্তি প্রতি এক একজনের মাথায় 70 থেকে 80 হাজার টাকা করে লোন। কোথায় কাজ করছেন উনি? উনিই তো ভোট বিভিন্ন রকমের খয়রাতি দিয়ে সেটাকে কেনার চেষ্টা করছেন। ফাইনাল লিস্ট বের করার পরেই যদি ভোট ঘোষণা না করে কমিশন, তাহলে মানুষের সামনে হাত জোর করে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করবেন তো মমতা ব্যানার্জি? মানুষকেই যে এক দফায় ভয় দেখালেন, দফায় দফায় ভয় দেখালেন, তাতেও শেষ হলো না, এখনো ভয় দেখাচ্ছেন। রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 56 লক্ষ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,98,345। স্থানান্তরিত ভোটার প্রায় 20 লক্ষ। খোঁজ মেলেনি 10,94,000-এর বেশি ভোটারের। জমা পড়ায় এনুমারেশন ফর্মের ভিত্তিতে জানিয়েছে সিইও দফতর। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পরিণত হচ্ছে। ঠিকঠাক এসআইআর হলে বড় সংখ্যক নাম তালিকা থেকে বাদ পড়বে ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, মৃত ভোটারদের নাম। তো শুভেন্দু, ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেব, কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই, যে একটা বড় সংখ্যক মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে, নাম রেখেছে। এই কারণে সাদ শেখ যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি 3 বার ভোট দিয়েছি। এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে, যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে। ঠিকঠাক করে এসআইআর হলে এ সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত।
যারা ভুয়া এবং অবৈধ। পদবি ভারিয়ে জেনারেল কাস্ট থেকে তফসিলি। কালচিনি থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন আলিপুরদুয়ারের চঞ্চল দাস। তফসিলি পদবি নিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ। এসআইআর এর আবহে হ্যামিল্টনগঞ্জে ব্যাপক শোরগোল পড়েছে। ভোটার লিস্ট অনুযায়ী দুই জায়গায় দুই পদবি চঞ্চলের, কোথাও দাস কোথাও নার্জিনারি। দত্তক তফসিলি পিতার পদবি নিয়েছেন সাফাই অভিযুক্তের। চঞ্চলের দাবি মানতে নারাজ তফসিলি পরিবার। সুবিধা পাওয়ার জন্য পদবি পরিবর্তন করেছেন অভিযোগ স্থানীয় পঞ্চায়েতেরও। হ্যাঁ, কি নাম আপনার? চঞ্চল নার্জিনারি। বাবার নাম আপনার? দুলাল নার্জিনারি। আপনি কি এসটি? না, আমি হচ্ছি বাঙালি ঘরের ছেলে। আমাকে ওইখানে এসটি ঘরে আমাকে পেলে বড় করছে। কারা বড় করেছে? দুলাল নার্জিনারি, সবিতা নার্জিনারি। এমনি আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার নেতাজি পল্লী। এখানেও তো একটা নাম আছে আপনার, চঞ্চল দাস। না, ওইটা আমি কোনোদিনও এটা উঠায়ও নাই, আমি জানিও না। কিভাবে উঠলো তাহলে? সেটা ওনার বিএলওর বলতে পারবে। আমি এটা নিয়ে আমি 2019 থেকে অনেকবার কমপ্লেন করেছি এবং পঞ্চায়েতকেও আমি বলেছি। তারা ওই নামটা এখন পর্যন্ত তারা কাটেনি। আপনার নাম দুলাল নার্জিনারি? আমার নাম চঞ্চল নার্জিনারি। ও, চঞ্চল নার্জিনারি। তাহলে হ্যাঁ হ্যাঁ। এখানে তো চঞ্চল দাস, আবার বাবার নামও অন্য রয়েছে, তাহলে তিনি কি না, আপনার? যেটা সত্য আমি সেটাই বলবো। বাবা আমার জন্মদাতা বাবা হচ্ছে সন্তোষ দাস, মা হচ্ছে কমলা দাস। কিন্তু এইখানকার ভোটের কার্ড আমার কোনোদিন আমি উঠাইনি। সন্তোষ দাস আপনার বাবা? তাহলে হ্যাঁ, তাহলে আমি ছোটোর থেকেই ওইখানে যাতায়াত করতাম, করতে তারপর তারাই আমাকে অ্যাডাপ্ট করে ফেলছে। কেন করলো? আপনার তো বাবা ছিল, তাহলে কেন করলো? না, আমার ওই ঘরেই আমার ভালো লেগেছে, আমি ওই ঘরে চলে গেছি। আমরা যা জানি 2019-এর আগের থেকে নাম ওর এখানে কখনো ছিল দাস, কখনো করছে চক্রবর্তী, এখন দেখি নার্জিনারি। তো ওর টাইটেল বারে বারে চেঞ্জ হচ্ছে। জানি না কীভাবে করতেছে, কী করতেছে না জানি না। যখন আমরা পাড়ার লোকরা, আমি তো ছোটোবেলাতে ওকে চিনি, তো ও বলছে নার্জিনারি এখন আছে। তো দাস যখন আমাদের পাড়ার লোককে জিজ্ঞেস করতে হবে, প্রত্যেক পাড়ার লোক একই বলবে যে ও চঞ্চল দাসের ছেলে। এখন বলছি অ্যাডপ্ট কখন করে? যখন ওর মা বাবা যদি না থাকে, বাড়িতে মা আছে, তখন যখন ওর নাম ছিল তখন ওর বাবা ছিল। তো অ্যাডপ্টটা কীভাবে হলো সেটা আমি জানি না। আসল কথা, আপনি নার্জিনারি বলছে, নার্জিনারির বাড়ি কেউ চেনে না ওনাকে। তো নার্জিনারি ইউজ করছে কীভাবে সেটাও জানি না। অভিযোগটা হচ্ছে যে শুনতে পেয়েছি যে আমার জেঠুর নামে নিজেকে সে নিজের বাপ বলে পরিচয় দিয়ে সে ভোটার কার্ড বানিয়েছে, অথচ সে আমার জেঠুর ছেলে না। আর আমি ভোটার লিস্টও নিয়ে এসেছি। আর আমি এখানে এসে অবাক হয়ে গেলাম, ও দুটো ভোটার লিস্টে, একটা হচ্ছে যে সুভাষপল্লী, নেতাজি পল্লী, পার্ট নাম্বার হচ্ছে 230। ওর এখানে নাম দেখছি চঞ্চল দাস। আর মেন্দাবাড়ি জিপির আমাদের পার্ট নাম্বার 201, সেখানে দেখছি দুলাল নার্জিনারি। আর দুলাল নার্জিনারি হচ্ছে আমার জেঠু। আর আমরা জানিই না যে চঞ্চল সরকার কে। নার্জিনারি? হ্যাঁ, যখন বিএলআরআই এসছে তখন আমরা অবাক হয়ে গেছি। এই আপনাদের পার্টে চঞ্চল দাস বলে একজন আছে, তার আসল পরিচয় কি? অনেক জায়গায় তো চঞ্চল নার্জিনারিও রয়েছে তার নাম। না, চঞ্চল নার্জিনারি তো না, চঞ্চল দাস। এটা তো আমাদের পাড়াতেই বাড়ি চঞ্চল দাসের। তা ও তো চঞ্চল দাস নামেই আমরা সবাই চিনি ছোটোর থেকে। আর আমরা তো এখানেই ছোটোর থেকে বড় হলাম। ওর বাড়িও এখানে, ও থাকেও এখানে, ওর চঞ্চল দাস নামেই পরিচিত। ও যেটা অভিযোগ করছে যে চঞ্চল দাস, সেই নামটা ও ওঠায়নি, এটা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ও বলার পরও নামটা কাটছে না। কি বলবেন? না 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 না, এখানেই যেহেতু থাকে, এখানেই ওর বাড়ি, ওর পরিবার এখানে, তো কাটেনি, এটা ভুল কথা। ওর নামটা তো ওই তুলেছে চঞ্চল দাস। আর আমরা জানি কিছু গন্ডগোল আছে, ও পরবর্তীতে আমরা শুনতে পেরেছি বা নিউজেও দেখেছি যে ও নার্জিনারি করেছে। এর জন্য কিন্তু আমরা এসআইআর এর ফর্মটা ওর ফিল আপ করিনি। ওটা ফর্ম ফিল আপ হয়নি? না না, এসআইআর এর ফর্ম ফিল আপ হয়নি। যে যারা অবৈধভাবে নিজের যে এভাবে বাবা চুরি করে, বাইরে থেকে আসে, অন্য জায়গাতে এরকম করে ভোট কার্ড বানাচ্ছে, টাকার বিনিময়ে, অনেক এরকম ধরনের কেস এসেছে। এবার এসআইআর আবহে পশ্চিম মেদিনীপুরে হদিশ নেই 44,000 ভোটারের। খড়গপুর শহরেই অ্যাবসেন্ট ভোটার প্রায় 25,000। কোথায় গেলেন হাজার হাজার ভোটার? একটাই কারণ, ওই জন্য আমরা যে আনট্রেসেবল বলে একটা ব্র্যাকেটে নিয়ে এসেছি। আনকালেক্টেবল ফর্মস যেটা বলছে, যে ফর্মস আমরা
হয়তো দিতে পারিনি বা দিয়ে আমরা তুলে আনতে পারিনি, বিভিন্ন কারণে হতে পারে। সবাই মিলিয়ে এই আপনি যে সংখ্যাটা বলেছেন প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। খড়গপুরে বেশি আছে, খড়গপুরে এই একটা ক্যাটাগরি 25,000 আছে। আচ্ছা, টোটাল আমাদের এই 4টে ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত 2,04,000-এর উপরে লোক আছে এই 4টে ক্যাটাগরি মিলিয়ে। 50,000 ভোটার কমতেই শুরু হয়েছে চর্চা। বাদ পড়েছে তৃণমূলের ভুয়ো ভোট ব্যাংক, দাবি করছে বিজেপি। কমিশনের তারক রয়ে কাজ অসম্পূর্ণ, পাল্টা তৃণমূল। এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। আজকে মেদিনীপুরে হাজার হাজার ভোটার, খড়গপুর সহ বিস্তীর্ণ জায়গায় ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটাররা হদিশ হয়ে গেছে। তাই এই জাতীয় ভোটার তৃণমূলের সম্পদ। ফেক ভোটার, ভুয়ো ভোটার, মিসিং ভোটার দ্বারা ব্যাপকভাবে তৃণমূল এই ভোটারদের ভোটে জিতে আসছিল। আমার মনে হয় নির্বাচন কমিশন যদি সারা বছর যেভাবে ভোটার লিস্ট প্রক্রিয়া সংশোধন হওয়া উচিত, যে মারা যাচ্ছে, শিফটিং হচ্ছে, কেউ এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তার নাম এখানে রয়ে যাচ্ছে, ওখানে গিয়ে ওঠাচ্ছে, এই পুরো প্রসেসটাই তো নির্বাচন কমিশনের আন্ডারে হয়। এখানে তো তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা বসে নাম চেঞ্জ করে না। তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। এসআইআর নিয়ে ফের বিজেপিকে আক্রমণ মমতার। নোটবন্দির পর এখন মানুষকে ভোটবন্দি। 1 কোটি লোকের নাম বাদ দিতে চাইছে, জীবিত থাকলেও মৃত বলে চালাচ্ছে। কোচবিহারের সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতার। শুধু মিথ্যে, নোটবন্দি ভোটবন্দি, কখনো নোটবন্দি আর এখন এসআইআর নামে ভোটবন্দি। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যাবে, বাপের বাড়ির ঠিকানা থেকে শ্বশুর বাড়িতে নাম তুলবে, যে কোনো একটা জায়গায় তুলতে হবে, সেখানে তাদের বাদ দিয়ে দিয়েছে। যখন হিয়ারিং শুরু হবে, হিয়ারিংয়ে ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন। যদি না থাকে, আমরা পার্টির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি আগেই বলেছি, আমরা মে আই হেল্প ইউ প্রতি গ্রাম সভায়, প্রতি গ্রাম পঞ্চায়েতে আমরা বুথ করে দেব। সেখানে যান, গিয়ে বলুন আমার এই শংসাপত্রটা নেই, এটা আমার পরিবারের একজনের আছে, এটা দেখে করে দিন। বার্থ সার্টিফিকেট বিক্রি হচ্ছে 10,000 টাকায়, রেশন কার্ড বিক্রি হচ্ছে, সেগুলো দেখাবে এবং পরিষ্কারভাবে নির্বাচন কমিশন বারবার সেগুলো ভেরিফাই করবে। নির্বাচন কমিশনের কাছে কেউ পার পাবে না। যদি বিএলওরা এরকমভাবে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করে, তো বিএলওদের অবস্থা কী হবে সেটা দেখেছে, বিহারেও দেখেছে, এখানেও দেখবে। ভোট কেনার অভিযোগে বিজেপিকে আক্রমণ মমতার। পাল্টা এবার শুভেন্দু। তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে তোপ বিরোধী দলনেতার। ওনার দাবি নস্যাৎ করেছেন ওনার দলেরই দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন, মাসে 1,000 টাকা, 5 বছরে 60,000 টাকা। এক স্যান্ডেলে ভিডিও পোস্ট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1,000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায়, তখন 5 বার 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কিন্তু 60,000-এর কমে মানবেন না, কিন্তু এটা কথা দিলেন তো? 60,000-এর কমে মানবেন না তো? একটা ভোট মানে 60,000। তো সেই জন্য আপনারা দেখেন,
আপনারা কেউ যদি 60,000 টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে 4টা আছে, তো আমি 2,40,000 টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। 4টা ভোট আছে, 2,40,000 গুনবেন, ঢাকাশ দিয়ে দেবেন। যে কৃষ্ণ কল্যাণী কি বলছেন সেটা দলের বক্তব্য নয়, আর শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা যদি কৃষ্ণ কল্যাণীর বক্তব্যকে তুলে ধরেন তাহলে ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার পাল্টা কৃষ্ণ কল্যাণী কি বলছেন সেটা হতে পারে না। কৃষ্ণ কল্যাণীর বক্তব্যের সঙ্গে দলের কোনো মিল নেই, দলের অনুমোদন নেই। উনি কি ব্যক্তিগত স্তরে বলেছেন সেটা ওনার ব্যাপার, দল সমর্থন করে না। আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর ফর্ম পূরণ না করায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বারিকুল থেকে গ্রেফতার চক্রের 2 পান্ডা। 3,000 টাকা করে নিয়ে মাঝি সরকারের সদস্যপদ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বলা হচ্ছিল মাঝি সরকারের সদস্যপদ নিলে গোটা দেশে বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন সুবিধা মিলবে। বাঁকুড়ার রানীবাঁধ ও পুরুলিয়ার বান্দোয়ানের একাধিক গ্রামের আদিবাসীরা এসআইআর ফর্ম পূরণ করতে চাইছিলেন না। তাদের দাবি, তাদের নিজস্ব অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকার রয়েছে, তারা এসআইআর এ অংশ নেবেন না। বিক্ষোভ দেখানো হয় সরকারি আধিকারিকদের। আর এরপরই এই অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। আদিবাসীদের সচেতনতায় ময়দানে নামলো একাধিক আদিবাসী সংগঠন। ফর্ম ফিল আপ না করার ক্ষেত্রে কিংবা আধার ভোটার প্যান জমা রিজেক্ট করার ক্ষেত্রে যে যদি অ্যারেস্ট হয়ে থাকে সেটা আমি বিরোধিতা করছি। মানুষকে সঠিকভাবে বুঝিয়ে যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানো এটা প্রশাসনের দায়িত্ব। অ্যারেস্টটা ঠিক পদক্ষেপ নয়। এই এসআইআর যারা জমা করার জন্য যারা বুঝাচ্ছে, ভুল বুঝিয়েছে, এসআইআর তো একান্ত করা দরকার, পূরণ করা দরকার। কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন। এসআইআর না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না। সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে, সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো।